ইলন মাস্কের সাথে কিন্তু তাদের সম্পর্ক ভালো এবং ইলন মাস্কের বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্টেড আছে। ইলন মাস্কের বিরুদ্ধে চীন কিন্তু কখনো কিছু বলে না। আমেরিকার সাথে তাদের যাই থাক, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পদক্ষেপ নিয়ে তারা সর্বশেষ ট্যাক্স নিয়ে যে কাণ্ডটা শুরু হলো, এটা নিয়ে তাদের অনেক কিছু হয়েছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন তারা কি কি দেশ, কোন কোন দেশকে মানে পরাশক্তিকে পর্যন্ত তারা টার্গেট করছে এবং সেই টার্গেটের দেশ থেকে শুধু টার্গেটই করে না, তথ্য নিয়ে আসতেছে। এবং টার্গেট আমি বললাম আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়াকে পর্যন্ত তারা ছাড়ে না, তার মিত্র কিন্তু রাশিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমুদ এলওয়ার হোসেন, আর আমাদের সঙ্গে আছেন আমি কাজল হায়দার। তো কাজল ভাই, যে জিনিসটা আজকে একটু দেখতেছি খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমরা রয়ের কথা শুনি, আইএসআই এর কথা শুনি, ইসরায়েলের মোসাদের কথা শুনি, সিআইএ এর কথা শুনি, রাশিয়ার কেজিবির কথা শুনি, আর এই যে ব্রিটেনের তো যে MI6 আর এটার সাথে তো ওই যে জেমস বন্ড 007 কিছু বিষয় আছে, এগুলি শুনি। তা আমাদের একটু কম আলোচনার মধ্যে থাকে সেটা হলো যে চীনের কোনো গোয়েন্দা সংস্থা আছে কি না। তো দেখা যাচ্ছে যে আপনি গবেষণা করে বের করেছেন যে MSS নামে চীনের গুপ্তচর সাম্রাজ্য একটা আছে। অবশ্যই আছে, এটা তো চিন্তা, তবে অত জনপ্রিয় না, কারণ তারা নিজেদেরকে সম্ভবত খুব একটা ক্লোজ এর মধ্যে রাখে। তো আপনি MSS সম্বন্ধে একটু দর্শকদেরকে জানান। আচ্ছা, এটা হচ্ছে আপনার চীনের যে শাসক দল সিসিপি মানে কমিউনিস্ট পার্টি, তাদেরই গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি MSS। আচ্ছা, এর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে সক্রিয় গুপ্তচর সংস্থা হিসাবে কাজ করে যায়। আপনি যে বললেন না এটা গুটায় রাখে, কিন্তু বিশ্বের সবচেয়ে বৃহৎ এটা না, যেহেতু দেশটা অনেক বড় হওয়ার কথা, তারা তো একটা মানে এক নম্বর জায়গায় যেতে চায় এবং আপনি সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক গণমাধ্যম ও গোয়েন্দা বিশ্লেষণ সংস্থার প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে যে তারা নিজের দেশে সব প্রতিষ্ঠান এখন সিকিউরিটি সার্ভিসগুলো কি করে, আগে নিজের দেশের গুলো দেখে যে দল সরকারে আছে তাদের বিপক্ষের অ্যালায়েন্স গুলো কি কাজ করছে, এটা একটা রিপোর্ট পাঠায়। প্লাস সঙ্গে সঙ্গে তারা যেটা কাজ করে গুপ্তচর বৃত্তির কাজ তারা বিশ্বব্যাপী এখন ছড়াই দিছে। এখন চীনা এজেন্ট আপনি সারা বিশ্বে পাবেন এবং এইটা এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা ভয় কাঁপছে। কারণ হচ্ছে তাদের টেকনোলজি এমন পর্যায়ে নিয়ে গেছে স্যাটেলাইটের মাধ্যমে চীনরা, আমেরিকায় বসে আপনি ধরেন আপনার স্মার্টফোন, আপনি মাইন্ড করেন আপনার স্মার্টফোনটা নিলাম, স্মার্টফোনে যা করতেছেন না করতেছেন, আপনার জিমেল, আপনার পার্সোনাল টুইটার অ্যাকাউন্ট, এখন এক্স যেটা হয়েছে, তারপর আপনার ইনস্টাগ্রাম, এগুলো যত আপনার পার্সোনাল যোগাযোগ মাধ্যমগুলো আছে, আপনি কি করছেন না করছেন ওরা চাইলে এটার গোয়েন্দাগিরি করতে পারে। ইজ ভেরি ডেঞ্জারাস থিং। এবং আপনার বলা হয়ে থাকে যে আপকামিং বৃহৎ শক্তি হচ্ছে চীন, ইকোনমি এবং অনেক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রেও। তা একটা দেশ যখন ইকোনমিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রর কাছাকাছি চলে যায় বা আপনার টেকনোলজির দিক থেকে অনেক ক্ষেত্রে ছাড়ায় যায়, অনেক ক্ষেত্রে সমপরিমাণ, অনেক ক্ষেত্রে আগায় গেছে, ওরা কি এমনি এমনি যায়? নিশ্চয়ই তাদের তথ্য লাগে। এই দেলোয়ার ভাই আপনার বাসায় কি আছে, কোন জিনিসটা আছে, তাহলে আমাকে স্পাইগিরি করতে হবে। দেলোয়ার ভাই এই জিনিসটা বানায়, অমুকে এই জিনিসটা বানায়। আপনি এই অনুষ্ঠানে একবার বলছিলেন যে চীনাদের এইটা সেই রকম ভাবে কাজ করে, ওটা একবার একটা জিনিস যদি দেখে ফেলে ওরা নেক্সট লেভেলের আরেকটা আপগ্রেড জিনিস বানায় ফেলে। তো এইসব তথ্য, গল্পটা হচ্ছে এরকম ইন্টারেস্টিং গল্প। সেটা হচ্ছে যে এটা আমি প্রথম শুনছিলাম বেশ কয়েক বছর আগে। চীনের একটা প্রতিনিধি দল গেল জাপানে তাদের একটা প্রকল্প ভিজিট করার জন্য। তো প্রকল্পটার জন্য মানে এই বাস্তবায়নের একটা সীমা আছে যে 2 বছর, অথবা মনে করেন আপনি গেলেন ফেব্রুয়ারি মাসে, এই প্রকল্পটা শেষ হওয়ার কথা হলো জুন মাসে, কথার কথা। তো জাপানিরা চিন্তা করলো, এটা কিন্তু গল্প, এটা কিন্তু আমি আগেই বলে নিই যে আমি এটা গল্প হিসাবে শুনছি, কিন্তু অনেকটা বাস্তবের কাছাকাছি মনে হয়। সেটা হলো যে চীনারা গেল, জাপানিরা চিন্তা করলো যে এটা তো কাজ অর্ধেকের উপরে শেষ হয়ে গেছে, আমরা জুনের মধ্যে করে ফেলতেছি, দেখুক সমস্যা নাই।
তো তারা দেখে এসে দেখা গেল জুনের আগেই তারা নিজেরাই পুরোটা কমপ্লিট করে বানায় ওই জিনিস মার্কেটে ছেড়ে দিছে, জাপান ফেল। তো এই ধরনের বিষয় চীনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আচ্ছা, আর আপনার ওই যে এমএসএস যেটা বলা হচ্ছে, এর প্রধান লক্ষ্য হচ্ছে প্রযুক্তি, সামরিক ও বাণিজ্যিক গোপন তথ্য সংগ্রহ, যেটা আমি আপনাকে বললাম। কারণ আপনি যখন আপনার টেকনোলজি উন্নত করতে চান, অন্য দেশের সাথে টেক্কা দিতে চান, আপনি একটা ক্ষেপণাস্ত্র বানাবেন বা যুদ্ধ বিমান বানাবেন বা যাই বানান, ইউ নিড এনাফ এভিডেন্স, এবং এভিডেন্সটা আপনাকে আরেকটা দেশ তো দিবে না। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে গোয়েন্দাগিরি, স্পাই করতে হবে। আমরা বিভিন্ন ছবিতে যে দেখে যে তথ্যটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এবং তথ্যটাকে জোগাড় করার জন্য তারা এই টেকনোলজিটা ব্যবহার করে। আমার কাছে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি ইনফরমেশনগুলি দিচ্ছেন এমএসএস এর, যারা কিভাবে আগাচ্ছে এবং বিশ্বের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করছে। আমার কাছে যে জিনিসটা মনে হয়, আপনি খেয়াল করেন, একটু কিছুদিন আগে আমরা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমেরিকার সাথে চীনের একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক, ঠিক আছে? অর্থনীতির ক্ষেত্রে চীন মনে হয় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আমেরিকা হচ্ছে সবচেয়ে বৃহত্তর অর্থনীতি। তবে একটা জিনিস আছে, আমি যতটুকু আমার মনে পড়ে, 2013-তে মনে হয় একটা কিছু সময়ের জন্য চীন আগায় গেছিল, পরে আবার একটু পিছাইছে। যাই হোক, এটা নিয়ে তাদের চিন্তা না। কিন্তু আপনি খেয়াল করেন, ইলন মাস্কের সাথে কিন্তু তাদের সম্পর্ক ভালো, এবং ইলন মাস্কের বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্টেড আছে। ইলন মাস্কের বিরুদ্ধে চীন কিন্তু কখনো কিছু বলে না। আমেরিকার সাথে তাদের যাই থাক, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পদক্ষেপ নিয়ে তারা শুরু হইলো, এটা নিয়ে তাদের অনেক কিছু হয়েছে, কিন্তু মাস্কের ব্যাপারে কিন্তু তারা কখনো কোনো অবলিগেশন দেয় না। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে টেকনোলজিক্যালি মাস্ক যেহেতু একটা বড় পর্যায়ে গেছে, সুতরাং চীন বোধহয় তার সাথে বিরোধের জায়গায় যেতে চায় না, বরঞ্চ নিজেদের স্বার্থে ওটাকে কাজে লাগাইতে চায়। অর্থনীতি, সাইবার গুপ্তচরিতে এমএস যেন চীনের এই সংস্থা শুধু সরাসরি গুপ্তচর নিয়োগ মাধ্যম করে না, সাইবার হ্যাকিং, ডিজিটাল নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহ অত্যন্ত দক্ষ। মানে এখন তো আপনার হ্যাক জিনিসটা আপনার এক দেশের তথ্য আপনি কিভাবে নিয়ে আসবেন। না, আমরা প্রায় শুনি যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এগুলি শোনা যায় কিন্তু। এবং ইন্টারেস্টিং দেখেন, এমএস এর যে অন্যতম প্রধান লক্ষ্য, মানে একটা টার্গেট তারা ফিক্সড করে ফেলছে, প্রযুক্তি, সামরিক ও বাণিজ্যিক গোপন তথ্য সংগ্রহ। টার্গেট তালিকা রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জাপান, জার্মানি, রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য দেশ। তার মানে আপনি বুঝতে পারতেছেন তারা কি কি দেশ, কোন কোন দেশকে, মানে পরাশক্তিকে পর্যন্ত তারা টার্গেট করছে, এবং সেই টার্গেটের দেশ থেকে শুধু টার্গেটই করে না, তথ্য নিয়ে আসতেছে, তথ্য নিয়ে এসে নিজের প্রযুক্তি আপগ্রেড করতেছে। এখন আপনি যখন একটা ক্ষমতাধর দেশের তালিকায় থাকবেন, আপনাকে তো আপগ্রেড হতে হবে, নাহলে তো আপনি রেসে টিকতে পারবেন না। চীন তো এখন আপনার প্রতিযোগিতায়, আপনি যদি কোনোভাবে কোনো তথ্যে পিছিয়ে থাকেন, তাহলে আপনি দৌড়ের অনেক পিছনে চলে যাবেন। এই জন্য চীন তাদের এই এমএসকে দিনে দিনে আরও কার্যকর করার ইনিশিয়েটিভ নিয়েছে এবং করতেছে তারা। এবং টার্গেট আমি বললাম, আমেরিকা, যুক্তরাষ্ট্র, রাশিয়াকে পর্যন্ত তারা ছাড়ে না, তার মিত্র কিন্তু রাশিয়া। অনেক ক্ষেত্রে বলা যায় রাশিয়া তাদের মিত্র, এবং রাশিয়া থেকে যে দেশগুলো ভেঙে গেছে, মানে বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন থেকে যে তাদের উপরেও তারা নজরদারি করতেছে। কারণ আপনি জানেন, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর ওদের পারমাণবিক কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, শুধু রাশিয়ার কাছে এখন নাই। এটা কিন্তু অনেক দেশে যে রাষ্ট্রগুলো ভাঙছে তাদের কাছেও কিন্তু রয়ে গেছে, কাজাকিস্তান বলে, তাজিকিস্তান বলে, কিছু 11টা ভাগ হয়েছে, ওখানে কিন্তু রয়েছে তাদের ওই টেকনোলজিগুলো নেওয়ার জন্য। এখন জিনিসটা তবে একটা বিষয় আছে যেটা আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এমএসএস যেটা অনেকে যেটা বলতেছে, সেটা হলো যে এমএসএস এর মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যে চাইনিজ পিপলরা থাকে, অনেক দেশে, আমেরিকাতেও অনেক বিশাল সংখ্যক চাইনিজরা আছে, তো তাদের উপরে মূল গোয়েন্দাগিরিটা করে। আর এটা এক সেন্সে ঠিক আছে, কারণটা হচ্ছে কি, আপনি বাংলাদেশের ইতিহাসও যদি দেখেন, তাহলে দেখা যায় যে মীর জাফরি বেঈমানের ইতিহাসটাই আসলে মেইন, মানে নিজেদের লোকই আসলে বিশ্বাসঘাতকতাটা করে, এই জন্য তারা এটা করে। আরেকটা যেটা জিনিস বলতেছেন যে আপনি বিশ্বে যদি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আপনি যদি সেরা জায়গায় যেতে চান, আপনার ইনফরমেশন ছাড়া সম্ভব না। এবং এমএসএস সম্ভবত আমি যতটুকু দেখলাম, গুপ্তচর বৃত্তি বলতে আসলে যেটা বলতে আজকে তো এখানে স্পেসটা কম, তারা বাংলাদেশ তাদের একটা ছোট্ট একটা মার্কেট, খুব বেশি মানুষ যে এখানে তা না, 20 কোটি মানুষ ধরেন। এখন
তারপরেও তারা কিন্তু ব্যবসার সুযোগ ছাড়ে না। বাংলাদেশের মানুষ কোন জিনিসটা কোন প্রাইসে পছন্দ করবে এটা কিন্তু তাদের একটা জানার দরকার আছে, এবং সেই অনুযায়ী তাদের টেকনোলজিটাকে ডেভেলপ করে এই দেশের জন্য ওই মূল্যে ওইভাবে করা, এই যে বিষয়টা আছে। তাহলে আপনার যেখানে কথা আমাদের এই কথাবার্তা যেটা মনে হচ্ছে গোয়েন্দাগিরি সব ক্ষেত্রেই আছে, সব ক্ষেত্রে। আর এটা যতক্ষণ পর্যন্ত কল্যাণকর কাজে আসে ততক্ষণ পর্যন্ত ভালো, যদি খারাপ অর্থে কেউ নিতে চায় সেটাই ইয়ে করতে হবে। তাই এটা কিন্তু চীনকে যে সবাই যে ভয় পায়, মানে হিসাব করে যে চলে, কারণটা কি? কারণটা হচ্ছে যে তাদের সবকিছু স্ট্রং, তাদের রাষ্ট্রীয় কাঠামো, এই যে মানে এমএসএস এর কথা বললেন, এগুলি তো সবাই জানে। সুতরাং চীনের বিরুদ্ধে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলি তারা সাথে সাথে খবর পেয়ে যায়। এই কারণে চীনকে নিয়ে সমীহ থাকে। সামরিক ক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখার জন্য 1 নম্বর তাদের টার্গেট হচ্ছে 1 নম্বরে যাওয়ার জন্য তারা এই আপনার এমএসএস কে আরো উন্নত করতেছে, আরো করতেছে। ঠিক আছে, ধন্যবাদ দর্শকদেরকে। আজকে আমরা আলোচনাটা এখানে নেই, চীনের উন্নতি নিয়ে হয়তো আমরা আরো কথা বলবো, চীন কিভাবে প্রভাব বিস্তার করে, কাজের মাধ্যমে কিভাবে প্রভাব বিস্তার করে, সেগুলি নিয়ে আমরা কথা বলতে পারি। এবং আমরা যেটা আশা করতে পারি সেটা হলো যে একসময় বাংলাদেশও এগিয়ে যাবে যদি ওইভাবে আমরা দেশকে নিয়ে চিন্তা করি, দেশকে নিয়ে ভাবি। আমরা যদি দেশকে নিয়ে এগিয়ে যেতে চাই তাহলে চীন আমাদের কাছে উদাহরণ হতে পারে। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ।